18 ভাটির দেশ কাকে বলা হয় জানেন? সুন্দরবনকে। অনেকেই জানেন, আমি জানি। এবং সুন্দরবন বলতেই বাঘ, কুমির, ডাঙায় বাঘ, জলে কুমির। সেখানে মানুষের জীবন ধারণ করার যে প্রক্রিয়া বা ওদের যে জীবন ধারণ করার যে দৈনন্দিন যে ওনাদের কার্যকলাপ, সেটা যে কতটুকু ভয়ঙ্কর এবং কষ্টকর তা বলাই বাহুল্য। আমরা মনে হয় আমরা সবাই জানি। সুন্দরবনের 3 ভাগের 2 ভাগে কিন্তু বাংলাদেশে আছে এবং 1 ভাগ ইন্ডিয়াতে। তো সুন্দরবন নামটা কি করে হলো? অনেক রকমের কোশ্চেন আছে। সুন্দরবনের বনবিবি এবং দক্ষিণ রায়ের কথা শোনেননি এমন তো হতেই পারে না, তাই না? আজ কিন্তু বনবিবি এবং দক্ষিণ রায় তার পরিচিতি এবং তাদের মধ্যে কেন সংঘর্ষ। বনবিবির কোলে একটা ছোট বাচ্চাকে হয়তো দেখতে পান বা পায়ের কাছে, সে কে, তার নাম কি? মুসলমান কন্যা বনবিবি কি করে হয়ে উঠলেন হিন্দুদের পূজিতা? মানে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেরই পূজিতা হয়ে উঠলেন কিন্তু বনবিবি। সব কিছুই আজকে কিন্তু ব্যাখ্যা করব আপনাদের কাছে। তো নমস্কার বন্ধুরা, জীবনের 1001 গল্পে স্বাগত জানাচ্ছি। প্রতি বৃহস্পতিবার তো আপনাদের ঘটনা চলে আসে, আর এরকম ঘটনা আনইউজুয়াল কিছু তথ্য নিয়ে চলে আসি আমি। তো আর দেরি করব না, শুরু করে দিচ্ছি আজকে সুন্দরবনের বনবিবির উপাখ্যান। ঠিক আছে? তো সুন্দরবন নামটা কোথার থেকে আসছে? সুন্দরবন জেনারেলি বলে যে সুন্দরবনে কেওড়া, তারপর হলো সুন্দরী গাছ বলে একটা আছে। অ্যাকচুয়ালি সেই সুন্দরী গাছ থেকেই কিন্তু সুন্দরবনের নাম নাকি সুন্দরবন হয়ে উঠেছে। এবং অ্যাকচুয়ালি কি হয়, এই যে আজ যে দেবদেবীর কথা বা দক্ষিণ রায়কে জেনারেলি দেব বলাটা ভুল, কারণ অনেক বইয়ে বা অনেক মানে ইতিহাসবিদরা ওনাকে কিন্তু একটা নেগেটিভ চরিত্রেই সবসময় দেখিয়েছে, বা অনেক জায়গায় কিন্তু উনি একটা পজিটিভ চরিত্রও আছে। এখন এটা মানে কি বলবো, সময় সাপেক্ষ, সময়ের সাথে সাথে এক একজনের মধ্যে এক এক রকমের মতভেদ দিয়েছেন। ঠিক আছে? সেটা হলো যে যখন মানুষ প্রাকৃতিক শক্তি বা প্রাকৃতিক কোনো কিছু কাছে জয়ী হতে পারে না, যেমন কোনো একটা বাধা বিপত্তি সেটা কাটিয়ে উঠতে পারে না, তখন কিন্তু আলটিমেটলি আমরা সুপ্রিম পাওয়ারের সান্নিধ্যে আসি। যেমন বাংলাদেশে এবং এই পশ্চিমবঙ্গেও মনসা দেবীর কিন্তু পুজো প্রচুরভাবে হয়, যদিও দক্ষিণ ভারতেও কিন্তু মনসা দেবীর পুজো হয়, কিন্তু এখানে বাঙালিদের ঘরে ঘরে যেমন হয়। এককালে তো মানে বাংলাদেশে তো যখন আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তখন নাকি ঘরে ঘরে হতো, কেন হতো? সর্প ভয়। যেহেতু বাংলাদেশ এবং এই নদীমাতৃক দেশে এবং জল কাদার দেশে সাপখোপের উৎপাত প্রচণ্ড বেশি হয়, এবং সেই সাপের উৎপাত বা ওই ভয়ের থেকে এই দেবীর পুজো করা হয়, কি কোথাও না কোথাও দেবী এসে যাতে আমাদেরকে রক্ষা করেন। ঠিক তেমনই এই সুন্দরবনের মেইনলি যে কিছু কিছু প্রফেশন আছে, যেমন মৌলি যারা মধু সংগ্রহ করে, জেলে যারা মাছ ধরতে যায়, কাঠুরিয়া, এরা যখন বনে যায় এরা কিন্তু নিজের প্রাণটা হাতে রেখে যায়। ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন অনেকেরই হয়তো হতে হয়েছে। ঠিক তেমনই ওই জলে কুমির, হ্যাঁ, তো এইসব থেকে, ভয়ের থেকে, উৎপাত থেকে বাঁচার জন্য ওরা কিন্তু বনবিবির সান্নিধ্যে আসে। কিন্তু বনবিবি কে? বনবিবির যে এই প্রচারটা কি করে পেল সেটাই বলছি। বনবিবি অ্যাকচুয়ালি তোমার মদিনাতে তোমার বনবিবি ইব্রাহিম বলে একজন ছিলেন, এবং ওনার প্রথম বিবির নাম ছিল ফুলবিবি। তো ফুলবিবি নিঃসন্তান ছিলেন। ফুলবিবি যখন নিঃসন্তান ছিল, উনি ওনার হাজব্যান্ডকে বলেন যে একমাত্র একটাই শর্ত, যেহেতু ওনার বাচ্চা নেই, বাচ্চার জন্য উনি ওনার হাজব্যান্ডকে পারমিশন দিচ্ছেন দ্বিতীয় বিবাহ করার জন্য। তখন দ্বিতীয় বিবাহ করেন গুলাল বিবিকে, এবং গুলাল বিবি জন্ম দেন এই বনবিবি এবং ওনার ভাইকে। ঠিক আছে? তো মদিনায় থাকাকালীন একজন মৌলানা বা আল্লাহর একজন প্রেরক ওনাদের কাছে আসে। তো উনি ইব্রাহিমকে বললেন যে আল্লাহ বলেছেন যে তোমার এই পুত্র কন্যার প্রচণ্ড বড় বড় কাজ করণীয় আছে, ওর জন্য উনি বলেছেন তো তুমি 18 ভাটির দেশ ওইখানে যাও, ওইখানে গিয়ে তোমার পুত্র কন্যার কিন্তু কিছু কাজ আছে যেটা করতে হবে। হ্যাঁ, তো এই সব উদ্দেশ্যের যখন উনি জানতে পারলেন যে ওনাকে সিলেক্ট করা হয়েছে, ওনার ছেলে মেয়েকে সিলেক্ট করা হয়েছে, উনি কিন্তু 18 ভাটির দেশের উদ্দেশ্যে চলে গেলেন। তো 18 ভাটির দেশই হলো সুন্দরবন, এবং সুন্দরবনে তখন নাকি দক্ষিণ রায়ের প্রচণ্ড রমরমা ছিল। মানে দক্ষিণ রায় ওখানে শাসন করতেন। তো একমতে দক্ষিণ রায় ছিলেন ভূত পিশাচের প্রতিনিধিত্ব করতেন, বাঘের প্রতিনিধিত্ব করতেন, আর কাইন্ড অফ তুমি নেগেটিভ এনার্জি বলেই বলতেন। আবার অনেকের মতে উনি ভালো শাসক ছিলেন,
উনি সবাইকে কন্ট্রোল করতেন, ওনার অধীনস্থ, মানে একজন শাসক রূপে ওনাকে ব্যাখ্যা করা হয়েছে। তো একদিন কি হচ্ছে, দক্ষিণ রায় হঠাৎ শুনতে পারলেন ওনার যে 18 ভাটির দেশ যেটা ওনার আন্ডারে ছিল, আজানের শব্দ। তো উনি ভেবেছেন যে ভিন দেশে কেউ এখানে অ্যাটাক মানে এসছেন ইয়ে করতে। তো উনি মানে ডিসাইড করলেন যে এদেরকে যারা এসছে এদেরকে উৎখাত করবে এবং এদেরকে মানে এদের উপর হামলা করবে। তখন ওনার মা নারায়ণী বলেছেন যে না, তুমি করবে না, ওদের সঙ্গে যুদ্ধ আমি করব। তো ওই নারায়ণী ওনার সৈন্য সামন্ত নিয়ে যান এবং বনবিবির সঙ্গে নাকি প্রচণ্ড ঘোরতর একটা যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে কিন্তু বনবিবি নারায়ণী এবং ওনার পুত্র দক্ষিণ রায়কে পরাস্ত করেন। এবং পরে ডিসাইড করা হয় যে তোমার জঙ্গলে থাকবে তোমার দক্ষিণ রায়, এবং মানুষের যে তোমার ডিঙ্গি যেটাকে বলে আর কি, মানুষের এরিয়া লোকালয়ে বনবিবি থাকবে। এরকমভাবে ডিভাইড করা হলেও বনবিবি এবং দক্ষিণ রায়ের সংঘর্ষ নাকি চলছিল। হ্যাঁ, এটার উদাহরণই এখন দিতে যাব। যার কথা বলছিলাম, বনবিবির ঠিক পায়ের পাশে একজন বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছ, হয়তো দেখতে পাও হয়তো যারা সুন্দরবনে গেছিল বা বনবিবির দর্শন করেছে। যদিও বনবিবির তোমার মন্দিরটা তো একটু জঙ্গলে, সবসময় সবাইকে অ্যালাউ করে না, শুধু বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে বনবিবির এখানে প্রচণ্ড বড় উৎসব হয়। হ্যাঁ, তো ওই উৎসবে ওখানে মূর্তি আছে, মূর্তিতে দেখতে পারবে যে বনবিবি এবং ওনার ভাইয়ের সঙ্গে এই একটা ছেলে আছে যার নাম দুঃখে, এবং দুঃখের জন্যই কিন্তু বনবিবির পূজাটা এত প্রচার পায়। সেটা হলো দুঃখের বাবা ছিল না, বিধবা মা ছিলেন, এবং খুব দুঃখে কষ্টে ওনারা দিন মানে অতিবাহিত করছিলেন। তখন ওই সময় ওই সুন্দরবনেই ধনা মনা বলে দুজন জেলে ছিল, এবং যেহেতু মাছ টাছ ধরতে যাবে, তো তখন ধনামনা বলছে যে একে নিলে মানে দুঃখকে নিলে কম পয়সায় ওকে নেওয়া যাবে, কারণ ওর তো আর্থিক অবস্থাটা ভালো নেই, ওকে যা দেবো তাই নেবে। হ্যাঁ, আমাদের পয়সাটাও কম লাগবে এবং ওকে দিয়ে কিছু খাটিয়ে নেবে। তো দুঃখকে যখন বললো, দুঃখী তো রাজি হয়ে গেল, বিকজ ওর তো মানে পয়সা লাগবে, ওর মাও একদম পুরো দুস্থ ওরা। তো ঠিক আছে, তখন মা বললেন যে ঠিক আছে, তুমি বন বাজারে যাচ্ছ, যাও, তুমি যদি কোনোদিনও কোনো বিপদে পড়ো তো বনবিবির শরণাপন্ন হবে, বনবিবিকে তুমি ডাকবে। ঠিক তখন দুঃখে ধনামনার সঙ্গে যায়, এবং যাওয়ার পর ওখানে নাকি তোমার জঙ্গলে যাওয়ার সময় দক্ষিণ রায়ের পারমিশন নিতে হয়, যেটা ওরা নেয়নি, এবং দক্ষিণ রায় ক্ষুণ্ণ এবং সব রাগ গিয়ে দুঃখের উপর পড়ে। তো যখন মানে ওরা তো মানে 2-3 দিনের জন্যই গেছিল, কাঠ ফাটের দরকার পড়ে, তখন ধনামনা দুঃখেকে বললো যে দুঃখে যা ইয়েতে জঙ্গলের ওদিকে গিয়ে কাঠ খড় সামনের থেকে তুই কুড়িয়ে নিয়ে আস। তো দুঃখকে পাঠিয়ে যখন ওরা দুই ভাই বসেছিল নৌকাতে, তখন তোমার দক্ষিণ রায় এসছেন, এসে বলছে যে আমি তোদের পুরো ডিঙ্গি নৌকা পুরো ভরিয়ে দেব, তুই ওই ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে আমার কাছে রেখে যা। ওরা তো লোভী ছিল, ওরা অ্যাগ্রি করে এবং সোনা ভর্তি ডিঙ্গি নৌকা নিয়ে ওরা সুন্দরবনে ফিরে যায়। এবং দুঃখে এসে দেখলো যে নৌকা নেই, ও তো পড়লো বহুত বিপদে। এদিকে বাঘ ডাকছে, মানে অন্ধকার হবে হবে, প্রচণ্ড ভয় পাচ্ছে। তখন হঠাৎ ওর মনে পড়লো ওর মায়ের কথা, যে যখনই তুমি বিপদে পড়বে বনবিবির শরণাপন্ন হবে। ঠিক উনি বনবিবির শরণাপন্ন হলেন, বনবিবিকে ডাকলেন এবং বনবিবি এসে ওকে নাকি উদ্ধার করলেন। যখন সব কথা শুনলেন তখন ওকে উনি নিজে মানে বনবিবি নৌকা দিলেন এবং নৌকায় পুরো ধন সম্পদ ভর্তি করে দিলেন, এবং সেই ধন সম্পদ নিয়ে দুঃখে ফিরে আসে সুন্দরবন, এবং ওদের কিন্তু অবস্থা ফিরে যায় এবং ওর মুখেই প্রচার পায় বনবিবির পূজা, এবং সেই থেকেই সুন্দরবনে প্রতি বছর বনবিবির পুজো হয়। দক্ষিণ রায়েরও পুজো কিন্তু অনেকে করে, ঠিক আছে। তো এখন বনবিবির পূজাটা প্রচণ্ড অদ্ভুতভাবে হয়, স্পেশালি মেয়ে ছেলেরা, মানে যারা স্পেশালি এইসব প্রফেশনের সঙ্গে জড়িত তাদের ঘরের মেয়ে বউরা বা ছেলে অলসো, ওরা কি করে বলতো, নদীর থেকে চান করে ওইখান থেকে দণ্ডি কেটে 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 মা বনবিবির এখান থানে আসে, এবং ওই মন্দিরটা মানে ওই দণ্ডি কেটে কেটে পাক মেরে মাকে প্রণাম করে তারপর যা যা পুজো রিচুয়ালস পারফর্ম করা, হাতের মধ্যে তোমার পাতিল বলে ওটাকে, মাটির যে সরা, ওইটার মধ্যে আগুন জ্বালিয়ে, মাথার মধ্যে আগুন জ্বালিয়ে একটা সুন্দর একটা মানে যারা আর কি মান্নাতি, যারা ব্রতী, তারা এইরকমভাবে পুজোটা অফার করে মাকে। এবং সেই মেলাতে কিন্তু দেশ বিদেশ থেকে অনেক লোক আসে। তো বনবিবির মেলা যদি দেখতে পাও, তোমাদের থেকে লাকি কেউ নেই, সত্যি বছরে একবার হয় এবং খুব সুন্দর আর কি দৃশ্য থাকে। তো কি বলবো, মায়ের মাহাত্ম্য, মা কিন্তু এখনো ওখানে জাগ্রত, এবং সুন্দরবনবাসীরা কিন্তু এই মাকে স্মরণ করেই ওনাদের কিন্তু দিন যাপন করছে।
তো এই ছিল বনু বিবি এবং দক্ষিণ রায়ের যে একটা দ্বন্দ্ব বা ওদের সুন্দরবনের সম্বন্ধে একটা তথ্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এরকম তথ্য নিয়ে আবার হাজির হয়ে যাব, দেখতে ভুলো না, যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের নাম্বার আমি বলে দিচ্ছি 8011006740, নতুবা আমাদের মেইল আইডি 1001gmail.com, সেখানে কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারো। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সকলের সঙ্গে শেয়ার করো। এখানে ভৌতিক এবং দৈবিক সব কিছু শোনানো হয় এবং তোমাদের ঘটনাও শোনানো হবে। আর কথার উপর রাডার স্টেশনকেও দেখতে ভুলো না, আমার প্রথম চ্যানেল, এটা দ্বিতীয় চ্যানেল। তো চলো আজকে এপিসোডটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই, সি ইউ সুন, নমস্কার।